তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য চেস মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ডিয়াক্সো নামের একটা বাড়ির মালিককে, যে কিনা খুবই বজ্জাত রকমের একটা বাড়ির মালিক ছিল। আসলে তার যেই ইনকাম সোর্স সেটা ছিল মূলত বাসা ভাড়া। তবে এমন অনেক ভাড়াটিয়া ছিল যারা কিনা ঠিকমতো বাসা ভাড়া দিত না, যার মধ্যে মিস্টার চই নামের এই লোকটা ছিল অন্যতম। এই জন্য ডিয়াক্সো তার কাছে এসে তাকে থ্রেট দেওয়া শুরু করে আর তার কাছে ভাড়া চাওয়া শুরু করে। আসলে চই অনেকদিন ধরে অসুস্থ হওয়ার জন্য কাজ করতে পারছে না, এই জন্যই সে ভাড়াটা দিতে পারছিল না। তবে আমরা দেখতে পারি ডিয়াক্সোর এতে কিছু যায় আসে না। সে উল্টাপাল্টা অনেক কিছু বলে তাকে তার আমেরিকায় থাকা ছেলের কাছ থেকে টাকা চাইতে বলে, কিন্তু চই এমনটা করতে চায় না। আমরা দেখতে পারি এখানে কিছু চ্যারিটির লোকজনও ছিল যারা কিনা চইয়ের উপরে প্রেশার দেওয়ার জন্য তাকে না করে, কিন্তু উল্টো ডিয়াক্সো তাদের কাছেই টাকা চাওয়া শুরু করে। সে বলে যে যদি তাকে প্রেশার না দেই তাহলে টাকাগুলো তোমরা পে করে দাও। তো এরপরে যখন ডিয়াক্সো রাস্তায় চলে আসে তখন সে দেখতে পারে এখানে একটা ডেড বডি পড়ে আছে। আসলে পুলিশ এই ডেড বডিটা নিয়ে তদন্ত করছিল। আর এটা দেখার পরে ডিয়াক্সোর মাথা একটু বেশি গরম হয়ে যায়। এই জন্য সে বলে যে এইরকম করে বাইরে মানুষ মরে পড়ে থাকার জন্য এই এলাকাতে প্রপার্টির দাম আস্তে আস্তে করে কমে যাচ্ছে। এখন এইটা বলার সঙ্গে সঙ্গে সে সু নামের একটা মেয়েকে দেখতে পারে আর সে দৌড়ে তার কাছে যাওয়া শুরু করে। আসলে সুও ছিল তার একজন ভাড়াটিয়া, যে কিনা অনেক বছর যাবতই তার বাসায় ভাড়া থাকে, তবে কিছু মাস হলো সে ভাড়া দিচ্ছে না। এই জন্য সে গিয়ে তার কাছে এই রাস্তার মধ্যেই ভাড়া চাওয়া শুরু করে। আর যেহেতু ডিয়াক্সো সুয়ের নামটা জানতো না, এই জন্য সে সবসময় তাকে অ্যাপার্টমেন্ট 205 বলে ডাকতো। আর সু তার কাছে প্রমিস করে চলে যায় যে খুব শীঘ্রই আমি আপনার ভাড়াটা দিয়ে দিব। আমরা দেখতে পারি সু একটা ফ্যাক্টরিতে কাজ করে আর তার মনটা ছিল খুবই ফ্রেশ একটা মন, সে খুবই ভালো একটা মানুষ ছিল। আর এদিকে ডিয়াক্সো চলে আসে মিন নামের একটা মহিলার দোকানে। আসলে যদিও ডিয়াক্সো সবার সাথে খুবই খারাপ বিহেভ করত, কিন্তু মিনের সাথে সে সবসময় খুবই ভালো বিহেভ করত। সে তার কাছে খুবই নত হয়ে থাকতো, কারণ সে মিনকে পছন্দ করত। আর যখন এখানে মিন তাকে স্যান্ডউইচ অফার করে তখন সে বসে খাওয়াও শুরু করে। আর এরপর সে তাকে লাভের সম্পর্কে বুঝিয়ে বাইরে একটা কাপলকে দেখায়। আসলে এই কাপলটা হচ্ছে গিয়ে ডক্টর না আর তার ওয়াইফ। ডক্টর নায়ের ওয়াইফ অনেক বছর ধরে পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে, তবে যেহেতু ডক্টর না তাকে খুব ভালোবাসে এই জন্য সে সবসময় তার টেক কেয়ার করে, তাকে নিয়ে ঘোরাঘুরি করে। তবে এগুলো শোনার পরে ডিয়াক্সো বলে যে ডক্টর নার লাইফটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে তার এই প্যারালাইজড ওয়াইফের জন্য। বেচারা চাইলে বাইরে যেতেও পারে না। আর তখন এদিকে শহরের অন্য পাশে আমরা দেখতে পারি একটা অ্যাপার্টমেন্টে একটা বৃদ্ধ লাশ পড়ে আছে, যেই লাশটা অনেক দিন ধরে পড়ে থাকার জন্য লাশটার মধ্যে পচন ধরেছে আর পোকামাকড় লাশটাকে খাওয়া শুরু করেছে। আমরা দেখতে পারি পুলিশ এসে ডিয়াক্সোর কাছে এখানে চাবিটা চায় যাতে করে তারা লাশটাকে বের করতে পারে। আর অফিসার লি ডিয়াক্সোকে বলে যে লাশটা অনেক দিন আগে মরে পড়ে আছে, যদি তার আপনজন কেউ তার কাছে আসা যাওয়া করতো তাহলে হয়তোবা তার এই অবস্থা হতো না, তার এমন একটা ভয়ঙ্কর মৃত্যু হতো না। তবে ডিয়াক্সোর এতে কিছু যায় আসে না, সে বলে যে ভালোই হয়েছে, পৃথিবী থেকে বোঝা কমেছে। আর যখন অফিসার চলে যায় তখন সে অফিসারের কথাটা চিন্তা করা শুরু করে আর তার মাইন্ডে আসে যে চইও না এই বৃদ্ধর মতো তার ভাড়া না দিয়ে আবার মারা যায়। এই জন্য সে রাতের বেলায় চলে আসে চইয়ের কাছে আর তার স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন রকমের কোয়েশ্চেন করা শুরু করে। তবে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরেও যখন চই দরজা খুঁড়ছিল না তখন সে নিজেই গিয়ে চেক করার সিদ্ধান্ত নেয়। সে দেখতে পারে দরজার লকটা ভাঙা অবস্থায় আছে। আর যখন মধ্যে গিয়ে ভালো করে চেক করে তখন সে এখানে দামি দামি অনেক খাবার পেয়ে যায়। এই খাবারগুলো দেখার পরে সে চইয়ের উপরে প্রচণ্ড রাগ করে আর সে তাকে বলে যে এত দামি দামি খাবার কিনে এনে খেতে পারো আর আমার ভাড়া দিতে পারো না। তখন চই তাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলে। সে বলে যে এই খাবারগুলো আমি কিনে আনিনি, এগুলো আমার কোওয়ার্কার আমার জন্য নিয়ে এসেছিল। আর এরপরে যখন ডিয়াক্সো চইয়ের সাথে বসে কথাবার্তা বলা শুরু করে তখন এই কথাবার্তার মধ্যে সে জানতে পারে যে চই আগে একটা পুলিশ অফিসার ছিল, যে কিনা তার পুরো লাইফের সার্ভিসটা শুধুমাত্র একটা সিরিয়াল কিলারকে খুঁজতে খুঁজতে শেষ করে দিয়েছে, যেই সিরিয়াল কিলার শুধুমাত্র মেয়েদেরকে টার্গেট করত। তবে আগে সে বৃদ্ধ আর বাচ্চাদেরকেও খুন করত, কিন্তু বর্তমানে জায়গায় জায়গায় যে লাশগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সেই সিরিয়াল কিলারেরই কাজ। চই বলে আমাদের সাথে একটা বৃদ্ধ লোক চার্চে খাবার দাবার খেত, তাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এগুলো শোনার পরে ডিয়াক্সোর কাছে খুব একটা ইন্টারেস্টিং মনে হয় না, এই জন্য সে এখান থেকে দ্রুত বেরিয়ে চলে যায়। তবে রাতের বেলায় চইয়ের রুমের মধ্যে একটা সিরিয়াল কিলার চলে আসে, যে কিনা সেখানেই চইকে শেষ করে দেয়। তারপরে পরদিন সকালবেলা যখন ডিয়াক্সো চইয়ের ঘরের লকটা ঠিক করতে আসে তখন এখানে সে চইয়ের লাশটা দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে যে খুনি চইকে এমন করে বেঁধেছে যেন দেখে মনে হবে সে সুইসাইড করেছে। আর একটু পরে যখন এখানে পুলিশরা চলে আসে তখন সেই চ্যারিটি ওয়ার্কাররা এই সমস্ত দোষটা ডিয়াক্সোর উপরে চাপিয়ে দেয়। তারা বলে যে সেই দিন আমাদের সামনেই সে বারবার করে তাকে থ্রেট দিয়েছিল আর তার ভাড়া না দেওয়ার জন্যই হয়তোবা সে এত বেশি প্রেশার তার উপরে দিয়েছিল যেই জন্য চই সুইসাইড করে নিয়েছে।
এখন যেহেতু ডিওক্সু কিছু প্রমাণ করতে পারছিল না, এই জন্য সমস্ত দায়ভারটা ডিওক্সুর মাথায় চলে আসে। তবে পুলিশ এটার উপরে ইনভেস্টিগেশন চালিয়ে রাখে। তবে এই ব্যাপারটা যেহেতু পুরো শহরের মধ্যে ছড়িয়ে পড়েছে, এই জন্য শহরের কেউই ডিওক্সুর সাথে ভালোভাবে বিহেভ করে না। তবে এই সমস্ত ঝামেলার মধ্যেই সু নামের সেই মেয়েটা তার সাথে মিট করতে আসে, আর সে তাকে বলে যে আমার বিশ্বাস যে আপনি এই খুনটা করেননি। আর এরপর সে বলে যে আমি আপনাকে আপনার ভাড়াগুলো দিয়ে এখান থেকে দ্রুত অন্য কোথাও চলে যাব, কারণ এই শহরটা আমার কাছে সেফ মনে হচ্ছে না। আর এই সমস্ত কথাগুলো শোনার পরে ডিওক্সু চলে আসে চোয়ের ঘরের মধ্যে তার মার্ডারের আসল রহস্যটা বের করার জন্য। তবে যখন সে এখানে ইনভেস্টিগেশন শুরুই করছিল, তখনই তার পেছন থেকে অন্য একটা লোক এসে তার উপরে আক্রমণ করে দেয়। আমরা জানতে পারি এটা হচ্ছে গিয়ে সেই লোকটা যে কিনা ছিল চোয়ের কো-ওয়ার্কার, যার জন্যই সেদিন খাবার রেডি করা হয়েছিল। আর এই পার্ক নামের লোকটা বারবার করে ডিওক্সুকে বুঝিয়ে বলার ট্রাই করে যে ডিওক্সু আমার মাধ্যমে তার ছেলেদের কাছে যাওয়ার জন্য পাসপোর্ট আর ভিসাও বানিয়েছিল। এখন তুমি আমাকে বলো যে এগুলো করার পরেও কোনো একটা লোক কেন সুইসাইড করবে? এটা হচ্ছে কি একটা ক্লিয়ার মার্ডার। তবে এগুলো শোনার পরেও ডিওক্সুর কাছে খুব একটা ইন্টারেস্টিং মনে হয় না, এই জন্য সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে সেদিন রাতের বেলায় সুয়ের রুমের মধ্যে সেই সিরিয়াল কিলার যায় আর তার রুমমেটকে সেখানেই শেষ করে দেয়। যখন সু তার রুমমেটের এই অবস্থা দেখতে পারে, তখন সে পাগলের মতো হয়ে যায়। সে কি করবে কিছু বুঝতেই পারছিল না। তবে যতক্ষণে সে গিয়ে পুলিশকে কল করতো, তার আগে সেই সিরিয়াল কিলার তাকেও সেখানে আহত করে তাকে সঙ্গে করে নিয়ে যায়। যদিও সুয়ের রুমের মধ্যে এত গন্ডগোলের জন্য ডিওক্সু অনেক রকমের শব্দ পায়, তবে সে এগুলোর উপরে তেমন একটা খেয়াল দেয় না। সে সেখানে আরামের একটা ঘুম দেয়। তো এরপরে পরদিন সকালবেলা পার্ক নামের সেই লোকটার ডিওক্সুর কাছে এসে তাকে ইনসিস্ট করার ট্রাই করে যাতে করে এই ইনভেস্টিগেশনের মধ্যে সে তার সঙ্গ দেয়, কারণ তার যে পার্টনার ছিল তাকে তো মেরেই ফেলা হয়েছে। তবে ডিওক্সু এগুলোতে খুব একটা ইন্টারেস্ট ফিল করে না, এই জন্য সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। তবে তখনই তারা দেখতে পারে সুয়ের রুমের সামনে কিছু ছেলে মেয়ে চলে এসেছে। আসলে যেহেতু তারা বারবার করে সুকে কল দিচ্ছিল আর সু কলটা পিক করছিল না, এই জন্য তারা চেক করতে এসেছে তার সাথে কিছু হয়েছে কিনা। আর এই ব্যাপারটা দেখার পরে ডিওক্সু আর পার্ক চলে আসে সুয়ের রুমের মধ্যে। আর যখন তারা একটু ভালো করে ইনভেস্টিগেশন করে, তখন তারা ফ্রিজের মধ্যে তার রুমমেটের কাটা লাশটা পায়। এটা দেখার পরে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর যখনই ডিওক্সু পুলিশকে কল দিতে যাচ্ছিল, তখনই পার্ক তাকে আটকে ফেলে। সে তাকে বলে যে দেখো, সিরিয়াল কিলার কিন্তু এখনও সুকে খুন করেনি, কারণ তার ডেড বডিটা এখানে নেই। তার মানে যদি আমরা এখন পুলিশকে কল দিয়ে এই কেসটার মধ্যে ইনভলভ করি, তাহলে হয়তোবা সে সুকেও খুন করে ফেলবে। আর এই ব্যাপারটা শোনার পরে ডিওক্সু বুঝতে পারে যে পার্ক কি বলতে চাচ্ছে, এই জন্য সে আর পুলিশকে কল না দিয়ে সে পার্কের সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপরে পার্ক ডিওক্সুকে তার গাড়ির কাছে এনে বলে যে দেখো, আজ থেকে 30 বছর আগেও এমনটা হয়েছিল। বারবার করে অনেক খুন হচ্ছিল, অনেক জায়গা থেকে মানুষজন গায়েব হয়ে যাচ্ছিল। মিন নামের যেই মেয়েটা যাকে ডিওক্সু পছন্দ করে, সেও ছিল সেই খুনির ভিকটিম। তবে মিন কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। তবে সেখান থেকে বেঁচে আসার পর থেকে সে নতুন একটা লাইফ শুরু করেছিল আর পাস্টের সমস্ত জিনিসগুলো ভুলে গিয়েছিল। এই জন্য পার্ক সিদ্ধান্ত নেয় যে সে মিনকে গিয়ে সেই সমস্ত জিনিসগুলো আবারও মনে করাবে, যাতে করে খুনির রিলেটেড যদি কিছু সে জানে সেইটা সে তাদেরকে বলে সাহায্য করতে পারে। তবে ডিওক্সু তাকে সরাসরি না করে, কারণ সে চাইতো না সে যাকে ভালোবাসে তাকে সে আবারও একটু কষ্ট দিতে। আর এরপর আমরা চলে আসি পার্কের লাইফের পাস্টে। আমরা দেখতে পারি আজ থেকে 30 বছর আগে সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার পার্কের চোখের সামনেই তার বন্ধুকে মেরে ফেলেছিল। তবে যেহেতু পার্ক তখন একটু ভীতু ছিল, এই জন্য ভয়ের কারণে সে তার বন্ধুকে সেভ করতে পারেনি। তবে আজ পর্যন্ত সে মনে করে রেখেছে যে সেই সিরিয়াল কিলারের চোখগুলো কেমন ছিল। আর এই জন্য যখনই প্রেজেন্টে সে ডক্টর নাকে দেখতে পারে, তখন সে ডিওক্সুকে বলে এইটাই হচ্ছে গিয়ে সিরিয়াল কিলার। তবে এইটা ডিওক্সু বিশ্বাসই করতে চায় না। তখন পার্ক তাকে বলে যে সিরিয়াল কিলাররা এমনই হয়, তারা সবসময় এমন একটা ভাব নিয়ে চলে যেন তারা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, তবে পেছনে পেছনে তারা এই ক্রাইমগুলো করে। আর এই জন্য সিরিয়াল কিলার কনফার্ম করার জন্য পার্ক চলে আসে ডক্টর নায়ের কাছে আর তার সঙ্গে কথাবার্তা বলে 30 বছর আগে সেই সিরিয়াল কিলার সম্পর্কে বলা শুরু করে। তবে এগুলো শোনার পরে ডক্টর নায় একটু ভয়ই পেয়ে যায়। আর এই কথাবার্তার মধ্যে পার্ক কনফার্ম করে ফেলে যে সিরিয়াল কিলার আর অন্য কেউ না, সিরিয়াল কিলার হচ্ছে গিয়ে ডক্টর নান নিজেই। এখন যখন এই কথাবার্তাগুলো হচ্ছিল, তখনই ডক্টর নায়ের ওয়াইফের অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য সে তার ওয়াইফকে নিয়ে দ্রুত হসপিটালের দিকে চলে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি সুকে একটা গোপন রুমের মধ্যে আটকানো হয়েছে, যেখানে সিরিয়াল কিলার এসে তার বডির মধ্যে একটা ইনজেকশন পুশ করে। আর তখন এদিকে যখন অফিসার লি থানায় বসে এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছিল, তখন তার মনে হয় যে ডিওক্সুই হয়তোবা আসল সিরিয়াল কিলার, কারণ সে নিজেই লকের কাজ করে আর হয়তোবা সে ডুপ্লিকেট চাবি বানিয়ে এক এক করে তাদের রুমে গিয়ে তাদেরকে খুন করেছে। কারণ প্রত্যেক দিন তার সাথে কারো না কারো ঝগড়া লেগেই থাকে। তাছাড়া চইকেও সে কিছুদিন আগেই থ্রেট করেছিল। এই জন্য তার মনে হয় যে হয়তোবা সেই হচ্ছে সিরিয়াল কিলার।
আর এরপরে পরদিন সকালবেলা ডিওক্সু চলে আসে ডক্টর নায়ের বাসায়। এখানে এসে সে যখনই একটু তদন্ত শুরু করে তখনই সে একটা গোপন রুম পেয়ে যায়। আর যখন সেই গোপন রুমের তালাটা ভেঙে মধ্যে যাওয়ার ট্রাই করছিল তখনই এখানে ডক্টর না চলে আসে আর সে ডিওক্সুকে রিকোয়েস্ট করা শুরু করে যাতে করে সে এখান থেকে চলে যায় আর সে পুলিশের কাছেও তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করবে না। তবে এটা শোনার পরে ডিওক্সু একটু শকড হয়ে যায়। সে চিন্তা করে যে একটা চোরের সাথে কিভাবে মানুষ এমন করে ট্রিট করে। আর তখনই এখানে পার্ক নামে সেই লোকটাও চলে আসে যে কিনা ডক্টরকে গান পয়েন্টে নিয়ে তারা দুজন মিলে আস্তে করে রুমের মধ্যে ঢুকে পড়ে। তবে রুমের মধ্যে যাওয়ার পরে রুমের দৃশ্যটা দেখার পরে তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়। তারা দেখতে পারে যে ডক্টর এখানে আফিমের গাছ লাগিয়ে রেখেছে। আর এগুলো দেখার পরে ডক্টর এসে তাদেরকে রিকোয়েস্ট করা শুরু করে যে প্লিজ এই ব্যাপারগুলো সম্পর্কে তোমরা কাউকে কিছু বলো না, বিশেষ করে পুলিশকে তো বলোই না, কারণ পুলিশ এগুলো জানতে পারলে আমাকে ধরে নিয়ে যাবে। এই আফিমগুলো আমি আমার ওয়াইফের চিকিৎসার জন্য লাগিয়েছি, যদি সরকার এগুলো জানতে পারে তাহলে আমাকে যেই কোনো সময় জেলে ভরে দেবে। এখন এগুলো শোনার পরে যখন পার্ক ডক্টর নাকে একটা মাস্ক পরায় তখন তার চোখগুলো হুবাহু সিরিয়াল কিলারের চোখের সাথে মিলে যায়। এইটা দেখার পরে পার্ক পাগলের মতো হয়ে যায়, সে তার উপরে ফায়ারিং করা শুরু করে। তবে তখন ডিওক্সু দেখতে পারে যে পার্কের হাতের গুলিটা হচ্ছে ফেক একটা গান। আর তাছাড়া সে হসপিটাল থেকে পালিয়ে এসেছে, তার মাথার মধ্যে একটু সমস্যা আছে, আর এই জন্য সে দ্রুত হসপিটালে কল দিয়ে তাকে আবারও হসপিটালে পাঠিয়ে দেয়। তবে পার্ক বারবার করেই ডিওক্সুকে চিৎকার করে করে বলছিল যে এই লোকটাই হচ্ছে সিরিয়াল কিলার, ডক্টর নাই হচ্ছে গিয়ে সেই কিলার। তবে ডিওক্সু তাকে পাগল মনে করে তার কথাগুলো পুরোপুরি ইগনোর করে দেয়। আর এরপর সে ডক্টর নায়ের কাছে মাপ চেয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে যখন সে বাসায় ব্যাক করে তখন সুয়ের কথা চিন্তা করে তার বারবার করেই মন খারাপ হচ্ছিল, আর এই জন্য সে আবারও ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। তার মনে পড়ে যে হান নামের একটা লোকের কথা চই বলেছিল যে কিনা অনেকদিন ধরে মিসিং আছে। এই জন্য সে চলে যায় হানকে খুঁজে বের করার জন্য। তবে যখনই সে হানের রুমের মধ্যে যায় তখন সে দেখতে পারে তার ডেড বডিটা সেখানে ঝুলে আছে। আর তাছাড়া এখানে মৃত কুকুরের কাছে সেই লোকের প্যান্টের একটা টুকরো পড়ে আছে। আসলে এইটা দেখার পরে ডিওক্সুর মনে পড়ে তার পুরনো একটা কথা। আসলে গল্পের শুরুতে ডিওক্সুর থেকে একটা লোক একটা চাবি বানিয়েছিল, যেই চাবিটা যখন সে বানিয়ে দিয়েছিল তখন সে দেখতে পেয়েছিল সেই লোকটার প্যান্টের একটা সাইড নেই। আর এই জন্য সে বুঝতে পারে যে সেই লোকটাই হচ্ছে গিয়ে এই লোকটা যে কিনা এই খুনগুলো করছে। এই জন্য সে লুকিয়ে চলে আসে তার ফ্ল্যাটের মধ্যে। এখানে এসে সে হান, চই আর বাকি লোকজনের ফটোগুলোও পেয়ে যায়। আর এই জন্য সে কনফার্ম হয়ে যায় যে এই লোকটাই হচ্ছে গিয়ে সিরিয়াল কিলার। তবে তখনই এখানে অফিসার লি চলে আসে যে কিনা ডিওক্সুকে সরাসরি অ্যারেস্ট করে, কারণ ডিওক্সু লুকিয়ে লুকিয়ে যে মানুষের ঘরে ঢুকছে এই ব্যাপারটার প্রমাণ সে পেয়ে গেছে। যদিও ডিওক্সু বারবার করে তাকে বোঝানোর ট্রাই করে, সমস্ত ব্যাপারটা এক্সপ্লেইন করার ট্রাই করে, কিন্তু লি কোনোভাবেই শুনছিল না। তবে ডিওক্সু কোনো রকমে তাকে ম্যানেজ করে সেই লোকটার সাথে কথাবার্তা বলতে চলে আসে। তবে এই লোকটা তাদেরকে দেখে দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে, আর হঠাৎই একটা গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে শেষ করে দেয়। এখন যদিও শহরের সবার মনে হচ্ছিল সিরিয়াল কিলারের মৃত্যু হয়ে গেছে, তবে যেহেতু সু এখনও সিরিয়াল কিলারের হাতে বন্দী, তার মানে আমরা বুঝতে পারি যে সিরিয়াল কিলারের এখনও মৃত্যু হয়নি, সে সুয়ের সামনেই দাঁড়িয়ে আছে। আর এদিকে যখন ডিওক্সু পুলিশদেরকে গিয়ে বলছিল যে এই খুনিটা 30 বছর আগেও এমন করে খুন করেছে, তখন পুলিশরা একটু সন্দেহ করে। পুলিশরা বলে যে তার বয়সই তো মাত্র হলো 40, সে 30 বছর আগে কি করে খুন করতে পারে। আর এগুলো শোনার পরে ডিওক্সুর মাথায় ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে যেই লোকটা মারা গিয়েছে সে খুনি ছিল না, খুনি আসলে অন্য কেউ। এই জন্য এই খুনি সম্পর্কে ভালো করে জানার জন্য সে সরাসরি চলে আসে মিনের কাছে। এখন মিন তার পুরনো সমস্ত স্মৃতিগুলো মনে করে সমস্ত ডিটেলগুলো তাকে বলে দেয়। বিশেষ করে সে তাকে বলে যে সেই কিলারের 6টা আঙ্গুল ছিল, আর সে এমনভাবে বিহেভ করছিল যেন সে একজন প্রফেশনাল ডাক্তার। এখন এইটা শোনার পরে ডিওক্সু দ্রুত চলে আসে ডক্টর নায়ের কাছে। আর যখনই সে তার সাথে কথাবার্তা বলে তখন ডিওক্সু দেখতে পারে ডক্টর না তার 6 নম্বর আঙ্গুলের চিকিৎসা করিয়ে নিয়েছে। এই ব্যাপারটা দেখার পরে ডক্টর না ক্লিয়ারলি বুঝতে পারে যে ডিওক্সু সমস্ত ব্যাপারটা জেনে গিয়েছে, মিন তাকে হয়তো সমস্ত ব্যাপারটা বলে দিয়েছে। এই জন্য সে ডিওক্সুর উপরে আক্রমণ করে দেয়, আর তাকে বেহুশ করে তাকেও সে সুয়ের কাছে নিয়ে আসে। আর তখন আমরা জানতে পারি সুকে আফিমের ওষুধ দেওয়া হচ্ছে, যাতে করে একটা পর্যায়ে গিয়ে সে ডক্টরের ওয়াইফের মতোই প্যারালাইজড হয়ে যাবে, আর এরপর সে তাকে নিজের ওয়াইফ বানিয়ে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। আসলে আমরা জানতে পারি যে এখন বর্তমানে তার ওয়াইফ, সে আসলে তার ওয়াইফ না, সে হচ্ছে তার ভিকটিম। আর একটু আগে যে এক্সিডেন্টটা করা হয়েছিল সেইটাও করেছিল ডক্টর না, কারণ ডক্টর না সম্পর্কে এই লোকটার সমস্ত ব্যাপারটা জেনে গিয়েছিল। আর তাছাড়া সেই লোকটাও ছিল একজন সিরিয়াল কিলার যে কিনা সমস্ত বৃদ্ধ মানুষকে খুন করেছিল। আর এদিকে যখনই ডক্টর না তার পুরনো ওয়াইফকে মারার ট্রাই করে তখনই এখানে পার্ক চলে আসে, আর সে সরাসরি তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে এই গানটা দেখার পরে ডক্টর নায়ের মনে হয় যে আগেরবারের মতো এইটাও হয়তোবা সেই ফেক গুলি, তবে এইবার আসলে তার কাছে আসল গুলি ছিল। কিন্তু যেহেতু ডক্টর না তাকে সিরিয়াসলি নিচ্ছিল না, এই জন্য সে তাকে একটা শ্যুট করে দেয়। তবে এই গুলিটা খাওয়ার পরে ডক্টর না আরও বেশি পাগলের মতো হয়ে যায়। এই জন্য সে তার ওয়াইফের সঙ্গে সঙ্গে পার্ককেও মেরে ফেলার ট্রাই করে।
তবে কোনো রকমে পার্ক নিজেকে সেভ করার ট্রাই করছিল। তবে এই সুযোগটা নিয়ে ডিওক্সু সুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আজ থেকে 30 বছর আগে যখন পার্কের চোখের সামনে তার বন্ধুকে খুন করা হয়েছিল, তখন এই দৃশ্যটা দেখার পরে সে কোনোভাবেই সহ্য করতে পারেনি। এই জন্যই সে পাগলের মতো হয়ে গিয়েছিল, আর তখন থেকে আজ পর্যন্ত সে পাগলা কারো দিয়ে আসে। আর এদিকে ডিওক্সু সুকে নিয়ে একটা গোপন জায়গায় চলে আসে, যেখানে একটু পরে পার্কও চলে আসে। তবে ডক্টর না একটু পরে তাদেরকেও খুঁজে বের করে ফেলে। আর এরপরে যখনই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, তখন আমরা দেখতে পারি ডক্টর নায়ের সাথে তারা দুজনেও পারছিল না, কিন্তু কোনো রকমে তাকে একটু আহত করে পার্ক প্রচণ্ড মাথা গরম নিয়ে তাকে মেরেই ফেলার ট্রাই করে। তবে তখন ডিওক্সু তাকে আটকে দেয়। আর এরপরে পরদিন সকালবেলা তাকে সমস্ত প্রমাণ সহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। যাই হোক, আমাকে কমেন্ট করে জানান যে ডক্টর নাকে পুলিশের হাতে তুলে দেওয়াটা কি ঠিক ছিল, নাকি তাকে মেরে ফেলাটাই ছিল ঠিক। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।